নমস্কার দর্শক, আশা করব আপনারা সকলেই নজর রাখছেন। যারা প্রথম দেখছেন আমাদের চ্যানেলটি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। গোটা বিশ্বের, ভারতবর্ষের এবং বাংলাদেশের আন্তর্জাতিক খবরগুলি যদি শুনতে হয় আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। গোটা বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল, রাজপথে হিন্দুরা। এবং বিগত দিনের আমি বেশ কয়েকটি ভিডিও সেখান থেকে দেখছিলাম। 2000 সালের পর থেকে যে রেকর্ডগুলি বাংলাদেশে রয়েছে, অর্থাৎ যে রেকর্ডগুলি ইউটিউবে দেখা যাচ্ছে, অন্তত পক্ষে কোনো ভিডিওতে আমি দেখলাম না 2026-এর অর্থাৎ এই জুন মাসে বাংলাদেশের সাধারণ হিন্দু যারা রয়েছেন তারা যেভাবে রাস্তায় নেমেছেন, এই রেকর্ড কিন্তু অতীতের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। হাজারে হাজারে হিন্দুরা বাংলাদেশের প্রত্যেকটি রাজপথ জুড়ে তারা আন্দোলন করছেন, কারণ রাম মূর্তিকে অবমাননা। দেখুন, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বা সংখ্যালঘুদের ওপর আক্রমণ এর ইতিহাস কিন্তু দীর্ঘ। আপনারা যদি অতীত থেকে একটু ভালো করে নজর রাখেন, দেখবেন 1971-72 বা 1980-90-এর দশকেও আপনারা একই দৃশ্য দেখবেন, যে সেখানে হিন্দুদের ওপর কিন্তু ক্রমাগত আক্রমণ চালাতো এই বাংলাদেশের যারা মৌলবাদীরা রয়েছেন বা যারা জিহাদিরা রয়েছেন। কিন্তু 2021-22-এর পর থেকে কিছুটা পরিস্থিতি পাল্টাতে থাকে, অর্থাৎ এই আক্রমণের তীব্রতা কিন্তু আরও বাড়ে। এবং আলটিমেটলি শেখ হাসিনার সরকার যখন পতন হলো, আমরা দেখলাম যে এই মৌলবাদীরা তারা কিন্তু তাদের আক্রমণের যে তীব্রতা, সেই তীব্রতাকে আরও বাড়িয়ে তুললো। এবং কোথাও না কোথাও তারা বলতো যে একেবারে ভাই, এই যারা হিন্দুরা রয়েছেন তারা তো আওয়ামী লীগ করতেন, ফলে আওয়ামী লীগের সমর্থক যেহেতু তারা, এই কারণেই তাদের উপর আমরা আক্রমণ করছি। কিন্তু আসল আক্রমণের কারণ বা উদ্দেশ্য কিন্তু আওয়ামী লীগ নয়। আসল কারণ উদ্দেশ্য হচ্ছেন যে তারা হিন্দু, এবং তারা যেহেতু মৌলবাদী, তারা যেহেতু মুসলিম, ফলে হিন্দুরা যে বাংলাদেশে থাকুক বা হিন্দুরা বাংলাদেশে থেকে একেবারে সেখানে রাম মূর্তি, রাম মন্দির এগুলি তৈরি করার চেষ্টা করুন বা করবে, বা হয়তো ভবিষ্যতে কোনো পরিকল্পনা যদি করে থাকে, সেই পরিকল্পনাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এই মৌলবাদী, তারা জিহাদিরা তারা করতে শুরু করলেন। কিন্তু এবারের বিষয়টা অনেকটা আলাদা। এই হিন্দুরা এবার রাস্তায় নামলেন, বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে কয়েক লক্ষ হিন্দু জমায়েত করতে শুরু করলেন এবং তারা রাস্তায় বিক্ষোভ করতে শুরু করলেন। দেখুন, এখানে দুটি বিষয় রয়েছে, যে ভবিষ্যতে দুটি বিষয় ঘটতে পারে। বিষয় হচ্ছে, প্রথম বিষয়টি হচ্ছে যে নতুন রাষ্ট্র। অবশ্যই হিন্দু যারা রয়েছেন তাদের পার্সেন্টেজ যথেষ্ট বেশি, সেখানে প্রায় 8%, 8.5%-এর মতন হিন্দুরা এখনও বাংলাদেশে রয়েছেন। যদিও সেই হিন্দু পার্সেন্টেজটা 22%, 30% মতন 71-72-এ ছিল, কিন্তু সেটা কমতে কমতে এখন মাত্র 8% এসে দাঁড়িয়েছেন। ফলে যারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের সেকুলারিজমের কথা বলছেন, তারা একবার এই পরিসংখ্যানটা দেখে নেবেন এবং আপনাদের মনে যে এখনো সেকুলারিজম স্লোগানগুলি দিচ্ছে, সেগুলি নিয়ে একবার চিন্তাভাবনা করবেন। দেখুন, তারপর এই যে 8% হিন্দু, এরা দুটি কাজ করতে পারে। হয় নতুন কোনো রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে হিন্দুদের পার্সেন্টেজ যেখানে বেশি, ধরুন রংপুরের মতন জায়গা, চট্টগ্রামের মতন জায়গায়, এই জায়গাগুলিকে তারা নতুন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে। এবং এখানে শুধুমাত্র বাংলাদেশ তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় বলে এই বিষয়টি ধামাচাপা দিতে পারে না বা পারবে না। কারণ ভারতবর্ষে যদি ছোটোখাটো কোনো বিষয় হয়, সে বিষয় নিয়ে দেখবেন একেবারে ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু আলোচনা শুরু হয়। বাংলাদেশ আলোচনা শুরু করে, পাকিস্তান আলোচনা শুরু করে। কিন্তু আমরা অবশ্যই বলবো, বাংলাদেশ অবশ্যই ভারতবর্ষের মতো নয়, এত বড় অর্থনীতি তাদের নেই, এত শক্তিশালী দেশ তাদের নেই, ফলে তাদের নিয়ে আলোচনার মাত্রাটা কিন্তু অনেকটাই কম। ভারতবর্ষের মতো এত আলোচনা বাংলাদেশকে নিয়ে কিন্তু হয় না। কিন্তু বাংলাদেশ যদি ভেবে থাকে যে শুধুমাত্র তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, ফলে ভারতবর্ষ থেকে কেউ বা গোটা বিশ্ব থেকে কেউ এই বিষয়ে কোনো আওয়াজ তুলবে না, এটা কিন্তু একেবারে মেনে নেওয়া যায় না। ঘটনার সূত্রপাত হয় রাম মন্দিরকে বা রামের একটা মূর্তিকে কেন্দ্র করে। রামের সেই মূর্তি দীর্ঘ লম্বা একটি মূর্তি, এবং সেই মূর্তি তৈরি করার ফান্ডও কিন্তু হিন্দুদের থেকে, এবং বাংলাদেশের সরকার তারা প্রথমে এই মূর্তি তৈরি করার অনুমতি দিয়েছিল। কিন্তু তারপর যখন আমরা দেখলাম যে এই উগ্রপন্থী জিহাদি যারা রয়েছেন, যারা মূলত হিন্দুইজমকে বা অন্য কোনো ধর্মকে সেভাবে যারা পছন্দ করেন না, তারা আলটিমেটলি বাধা দিলেন, বললেন কেন রাম মূর্তি সেখানে হবে, এত বড় মূর্তি আমরা তৈরি করতে দেবো না, এত বড় মূর্তি আমরা ভেঙে ফেলবো, এবং এই কাজ বন্ধ রাখলেই হবে না, শুধুমাত্র মূর্তিটাকে ভেঙে ফেলতে হবে। ফলে তাদের যে মব কালচার, মানে এই জিহাদি বা মৌলবাদী এরা কি করেন, এরা একটা মব কালচার তৈরি করেন। এরা এককভাবে কিছু লড়তে পারবেন না। দেখবেন এদের একটি দেশ রয়েছে, অর্থাৎ ইসলামিক স্টেট, সেই দেশের নাম হচ্ছে সিরিয়া, সেই দেশের নাম হচ্ছে আপনার লেবানন, জর্ডান। ইসরায়েল কিন্তু প্রত্যেক দিন এই সিরিয়া, লেবানন, জর্ডানের মধ্যে ঢুকে গিয়ে এদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে, আবার বেরিয়েও আসে, ইচ্ছা মতন জায়গা দখল করে নেয়। তখন দেখবেন ইসলামিক স্টেট যারা রয়েছে, অর্থাৎ যে দেশগুলিকে মুসলিম দেশ বলে, তারা কিন্তু কখনোই ইসরায়েলের বিরোধিতা করে না। কেন করে না? কারণ তারা জানেন যে
ইসরায়েল যদি একবার আমাদের বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের ডাক দেয় তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না। এখন ভারতের সমস্যা হচ্ছে ভারত এই বিষয় নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। তো যাই হোক, আমরা আসল খবরে আসি যে এই যে রাম মূর্তি, সেই মূর্তিকে বন্ধ করতে বা ভেঙে ফেলতে আমরা দেখলাম মব, অর্থাৎ এই জিহাদিদের মব 20, 25, 30 জন মিলে তারা একেবারে স্লোগান দিচ্ছেন। কারণ কি, এদের তো সেভাবে পড়াশোনা করতে হয় না, এদেরকে চিকিৎসা ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবার কোনো দরকার নেই। ফলে এরা রাস্তায় নামলেন, রাস্তায় নেমে তারা আলটিমেটলি বিরোধিতা শুরু করলেন যে ওই মূর্তি কিন্তু আমরা ভেঙে ফেলবো, ওই মূর্তি করতে আমরা দেবো না, একেবারে মার্চ করো, তারপরে মূর্তি যদি নিতে হয় ভারতবর্ষে পাঠিয়ে দাও, এরকম এরকম স্লোগান তারা করতে শুরু করলো। কিন্তু আপনাদেরকে বলি যে এই মূর্তি প্রথমে তৈরি করার পারমিশনও দিয়েছিল বাংলাদেশ সরকার, এবং এই মূর্তির ফান্ড, সেই ফান্ডও কিন্তু বাংলাদেশের হিন্দুরা দিয়েছে। ফলে এটা নিয়ে বিতর্ক থাকার কোনো কথা আমাদের তো দর্শক বন্ধুরা মনে হয় না। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা তারা সামান্য একটি বিষয়, মানে আপনি যদি বাড়িতে একটা তুলসী মন্দির তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু এরা আওয়াজ তোলেন যে আপনি কেন তুলসী মন্দির তৈরি করছেন, সেটা আপনারা করতে পারবেন না। আমি তো দেখছিলাম একটি মিছিল হচ্ছে যে ফুটবল খেলা কেন হবে, ফুটবল খেলাটা বন্ধ করে দিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের মতে ফুটবল খেলাটা আমাদের বিরোধী, ফলে আমরা এই ফুটবল খেলা হতে দেব না। এই মৌলবাদী যারা রয়েছেন এদের এই বক্তব্য। ফলে বাংলাদেশটা ঠিক প্যালেস্টাইন হয়ে যাবে না সিরিয়া হয়ে যাবে, এটা তো আপনারাই বুঝবেন, আপনারা উত্তর দেবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু এর বিপরীতে হিন্দুরা কি করতে পারেন? এই যে বিএনপির সরকার, বাংলাদেশ ন্যাশনাল পার্টির যে সরকার, এই সরকার মূলত তৈরি হয়েছিল হিন্দুদের ভোটে। কারণ হিন্দুরা অবশ্যই জামাতকে ভোট দিতে চায়নি, কারণ জামাত হচ্ছেন উগ্র মৌলবাদীদের দল, এদেরকে ভোট দেওয়া মানেই বুঝতেই পারছেন যে সংখ্যালঘুদের বিরুদ্ধে কিন্তু এরা রাস্তায় নামবেন, এটা নিশ্চিত ছিল। যে কোনো ধর্মই হতে পারে, যারা সংখ্যালঘুরা রয়েছেন বাংলাদেশের প্রত্যেকের বিরুদ্ধে মৌলবাদীদের এই জামাতের লড়াই রয়েছে। এবং এই জামাতকে এর আগে ব্যান করে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, শেখ হাসিনা তিনি ব্যান করে দিয়েছিলেন। তো তারপরে আলটিমেটলি বিএনপির সরকারকে বিপুল ভোটে জিতিয়ে আনলো এই হিন্দুরা। কিন্তু তারপরে যখন হিন্দুরাই আক্রান্ত হচ্ছে, ফলে এখন আওয়াজ উঠছে যে বাংলাদেশে কি তাহলে আরও একবার সরকার পরিবর্তন হবে। দেখুন, শেখ হাসিনা আসবেন কিনা এটা নিয়ে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে আনবো, ফলে সেটা আপনারা অবশ্যই দেখবেন। শেখ হাসিনা নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়েও কিন্তু বড় আপডেট রয়েছে। কিন্তু এই যে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এই বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে কিন্তু হিন্দুরাই জিতিয়ে এনেছে। ফলে হিন্দুদের কাছে এখন দুটি অপশন খোলা রয়েছে, হয় তুমি হিন্দু রাষ্ট্র তৈরি করো, তাতে রংপুর, চট্টগ্রামের মতন জায়গাগুলিকে নিয়ে নতুন হিন্দু রাষ্ট্রের ডাক তারা দিতেই পারেন। সেক্ষেত্রে বিএনপি কি করবে না করবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সরকার অর্থাৎ বিএনপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়া। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু একটা জরুরি অবস্থান হতে পারে। দেখুন, 8% ভোট অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিএনপি যদি এই 8% হিন্দু ভোট না পেত, তাহলে বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ এই খালেদা জিয়ার দল, তারা কিন্তু মানে বর্তমানে এখন তারেক জিয়া যিনি রয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশে ক্ষমতায় আসতে পারতেন না, এবং অন্যান্য দল সেক্ষেত্রে সুবিধা পেত। যেহেতু হিন্দুরা ভোটটা দিয়েছেন, হিন্দুদের ভোটে তিনি জিতেছেন, এবং বর্তমানে হিন্দুদের বিরুদ্ধে তিনি কথা বলছেন, বা তার অজান্তেই তার দলের লোকজন যারা রয়েছেন তারা হিন্দুদের বিরুদ্ধে লড়াই করছেন। ফলে এই তারেক জিয়া বা তারেক রহমান যাই বলুন, বা এই বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, এদের বিরুদ্ধে কিন্তু হিন্দুদের আওয়াজ তুলতে হবে। সেক্ষেত্রে যদি নতুন করে ভোট হয়, বাংলাদেশে যদি নতুন সরকার আসে, সেই সরকারকেও কিন্তু স্বাগত জানাতে হবে হিন্দুদের। কারণ হিন্দুদের হয়ে যারা কথা বলবে তাদেরকেই হিন্দুদের স্বাগত জানানো উচিত, এটা আমি বিশ্বাস করি। ফলে আওয়ামী লীগের সেখান থেকে নতুন করে ফিরে আসা, শেখ হাসিনার সেখান থেকে নতুন করে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এটা আমি সম্ভাবনা বলছি, এখনো পর্যন্ত এটা বাস্তবে রূপান্তরিত হবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা যেভাবে রাস্তায় নেমেছেন, বাংলাদেশের হিন্দুরা যেভাবে প্রতিবাদ করছেন, এটা কিন্তু অতীতে দেখা যায়নি। সমস্ত হিন্দু বাংলাদেশের তারা ঐক্যবদ্ধ হয়েছেন, এবং আমি বলবো যে কোনো হিন্দুকে কিন্তু এই মুহূর্তে বাড়িতে বসে থাকার দরকার নেই, রাস্তায় নামা উচিত, প্রতিবাদ করা উচিত। আজকে তারা রামের মূর্তিতে জুতো মারছেন, পরের দিন দেখবেন হয়তো আপনার মূর্তিতে বা আপনার ছবিতে জুতো মারবে, পরের দিন দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে উল্টোপাল্টা পোস্ট করবে। কারণ কি, এরা এইভাবে শিক্ষিত, এরা ছোট থেকে ঠিক এইভাবেই বড় হয়েছে। এদের উদ্দেশ্যই একটা, গোটা দেশে আপনি মৌলবাদী সরকার তৈরি করুন, আপনি ভারতবর্ষকেও নিয়ে নিন, পাকিস্তানকে নিয়ে নিন, কিন্তু এই নিয়ে নিতে যে তাদের একের পর এক দেশ, সেই দেশগুলি ইহুদি হয়ে যাচ্ছে, ইসরায়েল, লেবানন, জর্ডন যখন অর্ধেক হাতছাড়া হয়ে গিয়েছে মুসলিমদের, তখনও কিন্তু দেখবেন এদের সেই বিষয়ে কোনো নজর নেই। অর্থাৎ এরা মূলত একটু ঘুমিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। তো আমি বলবো হিন্দুদের প্রতিরোধ করা উচিত। যেটুকু আমি বুঝি দর্শক, বাংলাদেশে হিন্দু নিপীড়ন বা হিন্দুদের উপর আক্রমণের যে লেভেলটা ছিল, অর্থাৎ আপনারা বলতেই পারেন যে এই লেভেল পর্যন্ত আক্রমণ হচ্ছে, হয়তো সামান্য আক্রমণ হচ্ছে, এখন কিন্তু আর সামান্য কোনো বিষয় নেই। এখন এই আক্রমণটা কিন্তু একেবারে বড় আক্রমণ এবং দীর্ঘস্থায়ী আক্রমণ, এবং এটা পূর্ব পরিকল্পিত আক্রমণ, সরকারের সমর্থনেই আক্রমণ হচ্ছে। ফলে বাংলাদেশ ভাঙে আবার যদি টুকরো টুকরো হয়ে যায়, ভারতবর্ষ
কি করবে, ইন্টারফেয়ার করবে কি না ভারতবর্ষ, আবার দর্শক ইন্টারফেয়ার করে অর্থাৎ ভারতবর্ষ সেখানে কোনো সমর্থন দেবে কিনা বা 71-এর আবার রিপ্লাই হবে কিনা সেটা তো অন্য বিষয়, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আগে হিন্দুদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। তবে বাংলাদেশের হিন্দুদের এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই, আমরাও পাশে রয়েছি, ভারতবর্ষের হিন্দুরাও বাংলাদেশের হিন্দুদের পাশে রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, 1971-এ যদি দুটি দেশ ভেঙে একটি দেশের জন্ম ভারতবর্ষ দিতে পারে, তাহলে কিন্তু 2026-এও আবার একটি দেশ ভেঙে দুটি দেশের জন্ম কিন্তু ভারতবর্ষ দিতে পারে। সেই ক্ষমতা কিন্তু ভারতবর্ষের তখনও ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, ভারত কি পদক্ষেপ নেয় সেটির অপেক্ষা। এবং আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও আপনাদের সামনে আনবো, পুরো একেবারে বিশ্লেষণ এবং বাংলাদেশের এই মৌলবাদের মুখোশ কিন্তু আমরা খুলব। ফলে আপনারা নজর রাখবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।